লিখতেছি, আমি মনে করতেছি এটা আমি লিখবো, আমি আসলে সেটা লিখতেছি না, অন্য একটা লিখতেছি। মানে আমার মনের ভাবও আমি অ্যাকর্ডিংলি প্রকাশ করতে পারি। একটা হচ্ছে যে যেহেতু এখানে ইংলিশ জিনিসটা, আমি যে আমার বই হোক, আমার কোশ্চেন পেপার হোক, আমার কাছে যে জিনিসটা চাওয়া হচ্ছে এটা আমি আসলে পড়ে বুঝলাম কিনা, প্লাস আমি যে অ্যান্সারটা লিখলাম বা আমি যেটা মনে করলাম লিখতে হবে, আমি মনে করতেছি এটাই লিখতে হবে, কিন্তু আমি যেহেতু ইংলিশে দুর্বল আমি লিখে ফেলতেছি আরেকটা। তো আপনার মনে হবে যে আমি তো সব লিখে আসছি, আমি ফেল করলাম তো, তুমি তো লেখছই ভুল। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে রিকোয়ারমেন্টসটা পড়বা, ওয়ার্কিংস করবা, তারপরে তোমার কনক্লুশন বা রেজাল্টটা সেইটার আসলে প্রপার এক্সিকিউশন থাকতে হবে পরীক্ষার খাতায়। আর এখন তো তোমাদের আমাদের মতো অবস্থা, লেভেল পাসটা 2-3টা কোর্স টার্গেট করে পরীক্ষা দিলে ভালো মতো প্রিপারেশন নিয়ে আমার মাথায় ঢুকে না যে তুমি কেন ফেল করবা, এটা আমার মাথায়। যেমন দেখো শুরুতে আমার যে বইয়ের কথা বলছিলাম, এইখানে একটা পারফেক্ট উদাহরণ। তুমি বললা এই যে আজকে মনে করো আমি তোমাদের ইন্সপিরেশন দিলাম, তোমরা আজকেই এখান থেকে সবাই সিদ্ধান্ত নিয়ে গেলা যে আজকে থেকে আমি পড়া শুরু করবো। এই যে আজকে থেকে আমি পড়া শুরু করবো, এটা একটা চরম একটা ভেক্টা। আজকে থেকে তুমি পড়া শুরু করবে, এটা কি মেজর করা যায়? যেমন দেখো এটা ইট শুড বি স্পেসিফিক। এটা তোমার কিভাবে স্পেসিফিক হতে পারে যে আমি আজকে বাসায় যে 2টা কোশ্চেন পড়বো, 2টা রিটেন কোশ্চেন পড়বো। মনে করো কালকে শুক্রবার, তো শুক্রবার অনেক টাইম, এবং তুমি হিসাব করলা যে আমি পুরো একটা মক কোশ্চেন সলভ করবো। তুমি এই যে স্পেসিফিক করলা, এইটা হচ্ছে যে তোমার আমি যে আজকে থেকে পড়বো এই কথা বলে কোনো লাভ নেই। তুমি কি পড়বা, কতক্ষণ পড়বা, কয় ঘন্টা পড়বা, আধা ঘন্টা পড়বা, 20 মিনিট পড়বা, 10 মিনিট পড়বা, পড়ো, সেইটাই পড়ো। কিন্তু যেটা বলবা কিন্তু আমি আজকে থেকে পড়বো, এইটা কোনো ডিসিশন হইলো, মানে এটা একটা ভেক্টর। আমি আজকে থেকে পড়বো, কি পড়বা, কোন কোর্স পড়বা। যেমন আমি অনেক সময় এটাও বলি যে আজকে তোমার পড়তে ইচ্ছে করতেছে না, আমি যেটা করতাম যে আজকে আমার অবস্থা খুবই খারাপ, লেখাপড়া একদমই মন নেই, তখন কি করা উচিত? সবচেয়ে যে লাইট কোর্স অথবা যে কোর্সের মধ্যে সবচেয়ে যে চ্যাপ্টারগুলো লাইট, একদম সহজ, আমি একদম বিছানায় বালিশে মাথা দিয়ে হইলেও একটু পড়ার চেষ্টা করি, কারণ ওগুলো পড়তে তোমার অত ইফোর্ট দেওয়া লাগছে। কিন্তু তোমার আজকে পড়তে ইচ্ছা করতেছে না, তুমি কনসলিডেশন নিয়ে বসছো, মানে তোমার লেখাপড়া বাদ দেওয়ার জন্য আগামী 7 দিনের কাজ তুমি করে ফেলছো আজকে। এমনি তোমার মন মেজাজ ভালো না, ফার্মে বকা খেয়েছো, শরীরও খুব টায়ার্ড, এরপরে তুমি বাসায় এসে ভাইয়া বলছে পড়তে হবে, আমি আজকে কনসলিডেশনের মাস্টার হয়ে যাবো। এবার তোমার এমন বিতৃষ্ণা আসলে 1 সপ্তাহ তোমার লেখাপড়ার কোনো খবর নেই। এই কাজ করলে কিন্তু হবে। তো তোমরা একদম লিখে রাখো। এবং আমি তোমাদের একটা জিনিস বলি, আমার বইয়ে আমি এটাও লিখতেছি যে অনেক সময় তোমরা, যেমন তোমাদের একটা কোশ্চেন হচ্ছে যে আমি সারাদিন তো অফিস করি, আমার আসলে লেখাপড়ার সময় কি। আমি তোমাদের আজকে একটা অ্যাসাইনমেন্ট দিই, তোমাদের নিজেদের জন্য তোমরা একটা অ্যাসাইনমেন্ট নাও আজকে, যে তোমরা 1 সপ্তাহ, মনে করো আজকে থেকেই স্টার্ট করো, 1 সপ্তাহ একদম সকালে ঘুম থেকে উঠে মনে করো শাওয়ার নেওয়া থেকে শুরু করে রাত্রে ঘুমানো পর্যন্ত তুমি কি করো, মানে তুমি কতক্ষণ ফেসবুকে সময় দাও, কতক্ষণ মেসেঞ্জার বা কতক্ষণ ইউটিউব বা কতক্ষণ হোয়াটসঅ্যাপ, একদম প্রত্যেকটা জিনিস লেখো, অফিসের কাজ থেকে শুরু করে। 7 দিন তুমি লিস্ট ডাউন করো পুরো তোমার কমপ্লিট চিত্র, তুমি নিজে অবাক হয়ে যাবে যে তুমি কি। এরপরে দেখবা যে তুমি সোশ্যাল মিডিয়াতে এমন সময় ব্যয় করে বসে আছো যে সময়টা তুমি ইজিলি লেখাপড়ার পিছনে দিতে পারো। তো সবাই এটা করতে পারো যে আগামী 7 দিন তোমরা কি করতেছো এই জিনিসটা করতে পারো। তো এইখানে ওইটাই বলা হচ্ছে যে তুমি পড়তে চাচ্ছ ডেইলি, তুমি আওয়ার কত ঘন্টা পড়লা, কোন টপিক পড়লা, তারপরে তুমি যে মক এক্সাম দিলা তুমি নিজেই নিজেকে মার্কিং করো কেমন পাইলা মার্কস, বা আরেকজনকে দিয়ে দেখাও, ইভেন রাফ হইলেও ইটস ফাইন। কিন্তু এইগুলো যদি করো তাহলে এইটা হচ্ছে ভিজিবল আউটপুট, তুমি করবা, তুমি দেশ উদ্ধার করে ফেলতেছো, তুমি 1 পাও বাড়াও নাই, এই দেশ উদ্ধার করে তোমার কোনো লাভ নেই। পড়ার একটা ডেইলি রুটিন করতে পারো।
1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক। আবার অনেকে, আমি জানি না, অনেকে বলে লাইভে 18-20 ঘন্টা পড়ছি। আমার মনে হয় আমরা যে 40-45 দিন বন্ধ পাইতাম পরীক্ষার আগে, তখন অবশ্য আমরা কখনো দেখি নাই। মানে একদম ওয়াশরুমে যাওয়া ছাড়া, মানে খুব ব্যক্তিগত, মানে খুব মানে যেগুলো আছে ম্যান্ডেটরি জরুরত বলে যাবে, এইগুলো ছাড়া আমরা আসলে রাতে ঘুমানো ছাড়া সবসময় করতাম। ওই সময় মানে কাউন্ট করলে হয়তো 15-16 ঘন্টা হইলেও হইতে পারে। কিন্তু অনেকে বলে যে আমি 16-18 ঘন্টা পড়ি, এটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়। একটা মানুষ যদি 24 ঘন্টা 16-18 ঘন্টা পড়ে, তাহলে সে আর বাকি ঘুমায় কখন, খাওয়া দাওয়া করে কখন, ওয়াশরুমে তার ম্যান্ডেটরি কাজ সারে কখন, এটা আমার মাথায় করি। এগুলো অনেকে আসলে যে সাংবাদিকদের কাছে মনে হয় একটু বাবা পাওয়ার জন্য, মানুষকে শোনানোর জন্য মনে হয় যে আমি 18 ঘন্টা লাগবে, আমি লাইভে কখনো মনে হয় না করতে পারছি। তো তুমি আর একটা জিনিস হচ্ছে, তোমাদের এখনকার যুগে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তোমার হাতের কাছে স্মার্টফোন, এটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস। এই কিছুক্ষণ পর পর স্ট্যাটাস দেখা, বা নিজে একটা স্ট্যাটাস দিলে এর মধ্যে কয়টা লাইক করলো, কয়টা কমেন্ট করলো, এগুলো কিছুক্ষণ পর পর দেখা, তারপরে পড়ায় চলে আসা, এই লেখাপড়া করে কোনো লাভ নেই। হচ্ছে তুমি একদম পড়তে যখন বসবা, লাগলে ফোন সাইলেন্ট করে তোমার পাশের রুমে অথবা ড্রয়ারে তালা দিয়ে রাখো, যে আগামী 2 ঘন্টা আমি ফোন টাচই করবো না। এইভাবে তুমি 2 ঘন্টা পড়ো, দেখবা যে ওই 2 ঘন্টা তোমার আসলে ট্রু লেখাপড়া হবে। আদারওয়াইজ এগুলো কিন্তু সময় নষ্টই হবে। আর যেটা করবা, মানে একটা সিম্পল সাইকেল ফলো করতে পারো, যতটুকু শিখলা ততটুকু প্র্যাকটিস করলা, প্র্যাকটিস করে বা মানে একটা অঙ্ক চেষ্টা করলা, কোথায় কোথায় ভুল করলা সেটা খুঁজে দেখলা, আবার রিঅ্যাটেম্প দিলা। আর একটা জিনিস তোমাদেরকে বলি, এটা আমি আরো অনেকবার বলছি, যে তোমরা একটা অঙ্কের হয়তো একটা পার্টিকুলার জায়গা তোমার বারবার বেঁধে যায়, তোমরা করো কি পুরো অঙ্কটা বারবার করো। পুরো অঙ্কটা বারবার করলে হয় কি, তোমার যে পার্টিকুলার এরিয়াতে ফোকাস দেওয়ার কথা, সেই ফোকাস কি হয়, পুরো জিনিসটার উপরে জেনারেল ফোকাস হয়। তো তোমার যেখানে এক্সপার্টিস আছে সেখানে এক্সপার্টিস বাড়তেই থাকে, যেখানে প্রবলেম আছে ওই প্রবলেম চলতেই থাকে। তো নিয়ম হচ্ছে, যেখানে সমস্যা ওই জিনিসটাকে বারবার করো, 5 বার 10 বার 15 বার ওইটা করে ঝাঁঝরা করে ফেলো। ওইটা যখন ঠিক হবে, এরপরে হ্যাঁ তুমি আরেকবার পুরো অঙ্কটা করতে হবে, তাহলে তোমার কাজে লাগবে। আদারওয়াইজ মানে তোমাদেরকে আমি বলবো যে নিজেরা যা করতেছো, বিশেষ করে যারা বারবার ফেল করতেছো কোনো পার্টিকুলার সাবজেক্ট বা কোনো কিছু, তোমাদের একদম রিথিঙ্কিং করা দরকার, যে আমার আসলে মনে হচ্ছে প্রসেসটাই পুরোপুরি। আর পাস্ট কোশ্চেন পেপার হচ্ছে তোমার বেস্ট টিচার, যেটা হচ্ছে প্রফেশনাল এক্সামের ক্ষেত্রে লেখাপড়া শুরুই হবে কিন্তু তোমার পাস্ট এক্সাম পেপার রিসার্চ করে। পাস্ট এক্সাম পেপার তোমাকে বলবে কোন জিনিস পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কি করতে হবে। আর ওই যে শারমিন যেটা বলে গেছে, যে যেখান থেকে বারবার কোশ্চেন আসে ওইটা যেমন ইম্পর্টেন্ট, আর যেখান থেকে কখনোই কোশ্চেন আসে নাই তোমার এক্সামের আগে, ওটা সবচেয়ে। যেমন তোমাদের 2-3 টার্ম আগে আমার যদি মনে পড়ে, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এন্ড রিপোর্টিং এর সেকেন্ড লেভেলে কনসলিডেটেড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আসছে না, যেটা এর আগে কখনোই আসে না। প্রত্যেকবার মাথায় রাখবা যে যেটা এর আগে কখনোই আসে না, ওইটা সবার আগে আসে না। সো ওইটা সবচেয়ে বেশি রেডি হয়ে যাবে, কারণ ওইটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো আছে। তো পাস্ট কোশ্চেন পেপার দেখা, সলিউশন করা, আর একটু লাইব্রেরিতে যাওয়া, লাইব্রেরিতে ঘোরাঘুরি করবা। একটা জিনিস মাথায় রাখবা, যে পরীক্ষার হলে 2-1টা কোশ্চেন কমন পড়ে, এর চেয়ে লাভবান আর কেউ নাই। তো পরীক্ষার হলে দেখবা যে লোকজন ডিসকাস করতেছে, এটা ঘানা থেকে আসছে, এটা উগান্ডা থেকে আসছে, এটা সাউথ আফ্রিকা থেকে আসছে। তোমার কিন্তু এই সোর্স জানা জরুরি। আমি কিন্তু আমাদের সময় লাইব্রেরিতে যাইতাম ওই কোশ্চেনের সোর্স খুঁজতে। তো আমি একদিন আজিজ স্যারকে বলছিলাম যে স্যার লাস্ট 10 ইয়ার্স ধরে একই ব্যক্তিরা কোশ্চেন করে আসছে। স্যার কিছুক্ষণ আমার দিকে তাকাইছিল, বলে তুমি এত কনফিডেন্টলি কেমনে বলতেছো? আমি বললাম স্যার এক্সটার্নাল রিকনস্ট্রাকশনের অঙ্ক বা ইন্টারনাল রিকনস্ট্রাকশনের অঙ্ক আসলে পাকিস্তানের একটা আইসি, এটা পাকিস্তানের ইনস্টিটিউটে একটা বই আছে লাইব্রেরিতে, ওইখান থেকেই আসে। আবার কিছু আছে ইন্ডিয়ান প্রসেস কস্টিং এর অঙ্ক, এটা আসলে এসপি আইনগারের বই থেকেই আসে। এটা যদি একই ব্যক্তি না করে, উনি কেমনে জানে এই বই থেকে কোশ্চেন দিতে হবে? তো তোমাদের জন্য লাইফটা এত সহজ না, এখন বিভিন্ন কিছু পাওয়া যায়, বিভিন্ন সোর্স থেকে কোশ্চেন পাওয়া যায়। এখন আসলে তারপরেও কমন অনেকে ফেলে, 1-2টা কোশ্চেন কমন পড়া মানে পাস করা, মনে করো যে তুমি অনেক আগাই গেলা। আবার তার অর্থ এটা না যে তুমি এখন কোশ্চেনের পিছনে দৌড়াবা, তোমার বেসিক ঠিক করো
করবো না, লেখাপড়া করবো না, সোর্সের পিছনে দৌড়াবো, এইটা আবার বোকামি। তো খালি পড়লে হবে না, লিখতে হবে আনসার এবং মার্কিং করতে হবে, যেটা আমিন ভাইও তোমাদেরকে বারবার বলে পার্টনার হিসেবে, যে তোমরা পরীক্ষা দিয়ে খাতা দেখাও, এবং সে নিজেও তো তোমাদের খাতা দেখে দিতে চায়, কিন্তু তোমরা এই সুবিধাটা নেওয়ার চেষ্টা করো। আর ফান্ডামেন্টাল ঠিক না করলে, তোমার বেসিক যদি ঠিক না হয়, যেমন অ্যাকাউন্টিং, এফএম বা ট্যাক্সের যে ফান্ডামেন্টাল যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো যদি তোমার ক্লিয়ার না থাকে, যেমন তুমি যদি ওই যে দেখো 50-100 তলা বিল্ডিং, নিজে যদি ফাউন্ডেশন ঠিক না হয়, বিল্ডিং টিকবে? বিল্ডিং তো যে কোনো মধ্যে ভেঙে পড়বে। সো তোমার যদি ফান্ডামেন্টাল ঠিক না থাকে, এখন এই প্রফেশনাল লেভেলে কোশ্চেনই আসে হচ্ছে যে ক্রিটিক্যাল এরিয়াকে টাচ করে, আর তুমি তোমার বেসিকেই প্রবলেম, তোমার বেসিকে যদি প্রবলেম থাকে, তুমি ক্রিটিক্যাল এরিয়াতে কিভাবে আনসার করবে? আচ্ছা, আর একটা জিনিস বলে দেই, যারা এফএম পাস করছো অলরেডি সেকেন্ড লেভেলে, তাদেরকে আমি একটা ভালো বুদ্ধি দেই, তারা ইমিডিয়েটলি ফাইনাল লেভেলের এসবিএম এর পরীক্ষা দেওয়া শুরু করে। ফাইনাল লেভেলের এসবিএম কিন্তু গত কয়েকবার ধরে বেশ রিজনেবল কোশ্চেন হয়, বা আমার কাছে মনে হয় একটু ইজি হচ্ছে। যেমন এবার সাজ্জাদ পাস করছে, তেমন লেখাপড়া না করে তানজিল পাস করছে। তো যারা এফএম শেষ করছো, তারা এসবিএমটা দিয়ে দেখতে পারে। ওইদিকে এসবিএম আগাই গেলে হুট করে মনে করো, এগুলো যেটা হয়, তোমাদের তো এত কিছু বলা ঠিক না, হুট করে মনে করো এক্সামিনার চেঞ্জ হয়ে গেল, যারা কোশ্চেন সেটা চেঞ্জ হয়ে গেল, দেখবো যে ড্রাস্টিক্যালি তুমি একবার পরীক্ষা দিতে যেয়ে দেখছো যে আরে এই স্টাইলের কোশ্চেন কোথা থেকে আসছে, তখন তোমার ব্যাকগ্রাউন্ডে মাথায় রাখতে হবে এবার কোশ্চেন সেটা চেঞ্জ হচ্ছে। বুঝতে পারবো? এই জিনিসগুলো কিন্তু স্মার্টলি চিন্তা করতে হবে, যে না, এই কোর্সটা থেকে দেখতেছি যে এইভাবে কোশ্চেন আসছে, যে আমার এখনো সেকেন্ড লেভেল শেষ হয় নাই, কিন্তু আমি এফএম শেষ করছি। আমি মনে করি যাদের এফএম হয়ে গেছে তাদের উচিত যত দ্রুত সম্ভব এসবিএম এই সময়ের মধ্যে পরীক্ষা দিয়ে তাড়াতাড়ি বের হলো, ওই কোর্সটা ক্লিয়ার করবে। নাহলে যখন দেখবা যে কোশ্চেন সেটার বা এক্সামিনার চেঞ্জ হবে, তখন তুমি অলরেডি তোমাদেরকে আরেকটা অ্যালার্মিং কথা আমি বলে দেই, আমাদের কিন্তু ইউআই চা হয়েছে, বিশেষ করে যারা এক্সামের সঙ্গে জড়িত হতে চায়, বিশাল লিস্ট বানানো হবে, এবং আইসিইউ কিন্তু হয়তো একটু সময় লাগবে, বাট আমার মনে হয় উইদিন 2 or 3 years আইসিইউ কিন্তু নিজস্ব কোশ্চেন তৈরি করার সক্ষমতা প্রায় চলে যাবে। সো ওইটা যখন হবে, তখন কিন্তু কোশ্চেনের প্যাটার্ন আরো চেঞ্জ হবে। এতদিন তো আমরা অনেক ধার করা কোশ্চেনের পরীক্ষা দিই। তো যারা এখন এই ফ্লোর মধ্যে আসো, এবং 2029 সালের পরে সম্ভবত, এখন আইসিএবি ঠিক করে নাই, তোমরা জানো কিনা জানি না, আইসিএডব্লিউ কিন্তু তাদের সিলেবাস ড্রাস্টিক্যালি চেঞ্জ করে দিয়েছে। তারা এই সিলেবাসের নামই দিয়েছে নেক্সট জেনারেশন এসি। সো নেক্সট জেনারেশন এসি এর সিলেবাস কিন্তু অ্যাডপ্ট করা হবে। ওই সিলেবাস অ্যাডপ্ট করলে কিন্তু পুরো সব কিছু রাত দিনের মতো চেঞ্জ হয়ে যাবে। তখন কিন্তু তুমি যে সমস্ত কোর্সগুলো পাস করছিলে, দেখা গেলো ওইগুলো তোমার আর কোনো হেল্প করছে না। এমন কোর্স আসছে যে কোর্স তুমি আগে পরীক্ষায় দেবে। তো আর একটা এর আবার ভালো সাইটও আছে। ভালো সাইট হচ্ছে, যখন একটা সিলেবাস ক্লোজ করে কোনো ইনস্টিটিউট, তখন আবার কিন্তু একটু পাশের ক্ষেত্রেও কিন্তু লেনিয়েন্ট হয়। তো এই যখন একটু মানে লেনিয়েন্ট হবে, ওই স্রোতে গা ভাসায় দিতে হবে। ওই স্রোতে গা ভাসায় দিয়ে যদি পার না হইতে পারো, তাহলে মানে তোমার দুঃখের আর কোনো শেষ নেই। তো যে ইস্যুগুলোতে তোমাদের প্রবলেম আছে, আমি যেটা বলতেছিলাম, ওই উইকেস্ট এরিয়াগুলোকে ফিক্স আপ করো। ওই এরিয়াগুলো ফিক্স আপ করলে, 20% উইক এরিয়া ফিক্স আপ করলে দেখবা যে তোমার 80% তোমার মানে যেসব কারণে ফেল করতেছো, ওই 80% তোমার রিকভার হবে। কিন্তু আমরা যেটা হয় কি, আমরা যে এরিয়াগুলো দুর্বল, ওই এরিয়াগুলো দেখতে চাই না, এড়াই যেতে চাই। যেমন আমার ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল, আমার এলাকায় একটা ছেলে লজিং থাকতো, তখন ওই যে 509 বোর্ড থেকে নামো, তোমরা শুনছো কিনা জায়গা, তখন আকাশ থেকে স্টার মাটিতে পড়তো, সবাই পরীক্ষা দিলে স্টার মার্কস পাইতো। ঠিক আছে, তো সে ইংলিশে দুর্বল ছিল, তা তারে কখনো কেউ ইংলিশ পড়তে দেখে নাই। তো সেই ইংলিশ বললে, জিজ্ঞেস করলে বলতো কি আমি শেষ রাত্রে ইংরেজি, আসলে সে ইংরেজি পড়েই না। এবং ওই 509 বোর্ড থেকে নাম হলেও সে প্রথমবার পরীক্ষা দিয়ে ইংলিশে ফেল করছে। 509 বোর্ড দিকের মধ্যে 50টা আসবে, এটাও সে পারবে। চিন্তা করার অবস্থা। সো উইক এরিয়াতে আসলে যেগুলোতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না, আমরা ওগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু ওগুলো এড়িয়ে গেলে হবে না।
অ্যাকাউন্টেবিলিটি যদি এনশিওর করতে পারো সেটা ভালো, এবং অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে গ্রুপ স্টাডি করা। মনে করো গ্রুপের একটা কমিটমেন্ট আছে, আজকে 2 ঘন্টা পড়তে হবে, শুক্রবারে 2টা থেকে 4টা থেকে 6টা পর্যন্ত তোমার একটা গ্রুপ কমিটমেন্ট আছে, তোমার ভালো লাগতেছে না, শরীর ম্যাচ ম্যাচ করতেছে, বা আগের দিন অনেক রাত পর্যন্ত ফার্মে কাজ করছো, মনে হচ্ছিল একটু ঘুমাই। এখন যেহেতু গ্রুপ কমিটমেন্ট আছে, তুমি কিন্তু যেতে বাধ্য। সো এই গ্রুপ কমিটমেন্ট থাকলে, এবং এই গ্রুপ কমিটমেন্টের মাধ্যমে আমি তোমাদেরকে বলি, যারা বাসায় একা একা লেখাপড়া করো, লাগলে লিখে আনো, আমি সিল দিয়ে সাইন করে সিল দিয়ে দেবো, যারা বাসায় থেকে একা একা লেখাপড়া করো সহজে সিএ পাস করতে পারো। গ্রুপ স্টাডি ছাড়া, কয়েকজন মিলে একসাথে লেখাপড়া করা ছাড়া, হতে পারে ছেলেদের জন্য সুবিধা মেসে থাকতে পারো, মেয়েরাও হোস্টেলে উঠতে পারো, অথবা কোনো বাই রোটেশন এক একজনের বাসায় মেয়েরা আজকে একজনের বাসায় পড়লো, আরেকজনের বাসায় পড়লো। বাট গ্রুপ স্টাডি ছাড়া সিএ পাস করা মানে খুবই কঠিন, ইম্পসিবল আমি বলবো না, বাট খুবই কঠিন। কে যদি খুব এক্সট্রা অর্ডিনারি জিনিয়াস হয়, যে নিজের সবই পারে, ইউনিভার্সিটিতে একদম টপ রেটেড স্টুডেন্ট ছিল, তার হয়তো গ্রুপ স্টাডি না করলেও চলবে, তো তারও যে একদম লাগবে না আমি বলবো না। এই গ্রুপ স্টাডি করলে যে ভালো স্টুডেন্ট, কালকে আজকে না কালকে কাকে যেন বলতেছিলাম, শারমিন না কাকে যেন বললাম, মনে করো যে ভালো স্টুডেন্ট, ওর লাভটা কি? সে মনে করতে পারে আমি যদি সবার চেয়ে ভালো পারি, ওর লাভটা কি তোমাদেরকে বলি আমি। সে মনে করো যে পারে না, বারবার ওর কাছে জিজ্ঞেস করতেছে না, ও একটা জিনিস তুমি একটা জিনিস পারো, যে জন্য বলা হয় যে জ্ঞান যত দান করবে তত বেড়ে যায়। এর এক্সাম্পল হচ্ছে, তুমি একটা জিনিস যখন একজনকে বারবার মানুষকে বুঝাবা, ওটা তোমার মনের সঙ্গে গেঁথে যাবে, তুমি দেখবে যে মরার আগেও ভুলতেছো না। কিন্তু যাকে শিখিয়েছো সে মাত্র একবার তোমার কাছে শিখছে। তো ভালো স্টুডেন্ট যারা, তাদের লাভ হচ্ছে ও বারবার অন্যকে হেল্প করতে করতে ওর আর নিজের পড়া লাগে না, ওর পড়ার চেয়ে বেশি কিছু হয়ে যায়। সো তোমরা আবার অনেকে এটা যদি মনে করো যে না আমি পড়লে তো ওদের লাভ, আমার কি লাভ? তোমার আরো বেশি লাভ, কারণ তুমি এই যে বারবার তাদেরকে বুঝাচ্ছ, ওদের চেয়ে তোমার বেশি পড়া যাচ্ছে। ও তো একবার বুঝতেছে, কিন্তু তুমি তো বারবার বুঝাচ্ছ। তো গ্রুপ স্টাডি করতে যায়, এই জন্য সবাই সমমানের হলে সমস্যা। একটু ভালো স্টুডেন্টও থাকতে হবে, তারপরে একটু উইক বা মিডিয়াম লেভেলের স্টুডেন্ট। সবাই মনে করো উইক, তাইলেও তো লাভ নেই, আবার সবাই মিডিয়াম করো, তাইলেও লাভ নেই। একটা গুড ব্লেন্ডিং বা মিক্সচার কিন্তু দরকার। আর প্রত্যেক উইকে তোমরা যেটা করতে পারো, আজকেই মনে করো চিন্তা করে একদম উইকলি একটা প্ল্যান করতে পারো, একদম লিখে ফেলবা যে আমি এই সপ্তাহে এই জিনিস করতে চাই। পরের সপ্তাহটা শেষ হইলে এবার তুমি টার্গেটটা প্রোগ্রেস দেখবা, যে কতটুকু পারছো কতটুকু পারো না। এটা নিজেকে লজ্জা দেওয়ার জন্য না, অ্যাটলিস্ট তোমার কাছে সেলফ রিয়েলাইজেশন হবে। মুখে মুখে হিসাব করাচ্ছে, যদি তুমি একদম লিখিতভাবে এটা হিসাব করো, এটা তোমার জন্য কিন্তু বেটার হবে। আবার এই কাজ করা যাবে না, তোমরা যেটা বলো যে এভরিওয়ান পাসড এক্সেপ্ট মি, সবাইরই পাস করায়, সমস্যা আমার, আসলে আমার ভাগ্যই খারাপ। এই জিনিসগুলো কিন্তু খুব ডেঞ্জারাস। আর এইবারও কিন্তু যে রেজাল্ট দিছে, অনেকেই কোর্সের মধ্যে পাস করছে। মাদার একবার যে খাতা দেখতেছে, সে তো তোমার চিনেই না, তোমার নামও লেখা নেই। সো তুমি তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভাগিয়ে নিয়ে যাও নাই, তার সম্পত্তিও তুমি বা তার বাবা বাপ দাদার সম্পত্তিও তুমি দখল করো নাই, কিছুই করো নাই, তাহলে তোমাকে পাস করাইলে তার সমস্যাটা কি? এইটা কিন্তু একদম মানে, একটা হচ্ছে যে এইটা বলে নিজেকে প্রোটেক্ট করা বা প্রবোধ দেওয়ার একটা চেষ্টা, আমার সাথে খালি ইনজাস্টিস হচ্ছে। আবার আর একটা জিনিস হচ্ছে, এর উল্টা আর একটা সাইড হচ্ছে, এইভাবে কম্প্যারিজন করা উচিত না। যেমন আমরা গার্জিয়ানরা এই কাজটা খুব বেশি করি, কিন্তু আমি চেষ্টা করি না করতে। যে আমরা বলি বাচ্চাদের বলি, এই অমুক এটা পারে তুমি পারো না, এগুলো কিন্তু খুব ইনসাল্টিং, বাচ্চাদের জন্য কিন্তু খুব ইনসাল্টিং। এরা কিন্তু খুব ইগোতে লাগে, যে আমাকে আরেকজনের সাথে কম্পেয়ার করলো, আমাকে কম্পেয়ার করে এটা বললো। সো এই জিনিসটা উচিত না, যে তুমি এই কম্প্যারিজন করে ও পারতেছে আমি কেন পারতেছি না, এইটা না। তুমি তোমার প্রবলেম ফিক্স করো। তুমি হ্যাঁ কম্পেয়ার করতে পারো এই জন্য যে দেখা বা তার সঙ্গে বসা, সে কি কি করছে তুমি কি কি করো নাই,